প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত। নেতানিয়াহুকে কড়া হুঁশিয়ারি ট্রাম্পের। বিশ্বকাপ ফাইনালে মিনি স্টেডিয়ামে রূপ নিচ্ছে সেন্ট্রাল পার্ক, কিভাবে পাবেন ফ্রি টিকিট? স্বাগত জানাচ্ছি আশা হোম কেয়ার প্রাইম নিউজ আয়োজনে। আপনাদের সাথে আছি আমি প্রীতিলতা গুপ্তা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবারে বিস্তারিত। ছোটবেলায় আমাকে রেখে মা যখন কাজে যেতেন তখন তার দুশ্চিন্তার শেষ ছিল না, আর এখন আমার সেই অবস্থা। চিন্তা নেই, আপনার পাশে আছে আশা লেক্সা। ইসরায়েল ও ইরানের মধ্যে সবচেয়ে গুরুতর সংঘাতের পর এবার শান্তির ইঙ্গিত দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার রাতে তিনি জানান, একটি অত্যন্ত ভালো চুক্তি চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং 2-3 দিনের মধ্যে হরমুজ প্রণালী খুলে দেওয়া হবে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। সোমবার রাতে সাংবাদিকদের সামনে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র এমন একটি চুক্তির চূড়ান্ত পর্যায়ে রয়েছে যা হবে অত্যন্ত ভালো। চুক্তি সই হলেই হরমুজ প্রণালী তাৎক্ষণিকভাবে খুলে দেওয়া হবে বলে আশা প্রকাশ করেন তিনি। একই সঙ্গে ইসরায়েল ও ইরান অন্তত 1 সপ্তাহ পরস্পরকে একা ছেড়ে দেবে বলেও জানান তিনি। ট্রাম্প দাবি করেন, ইরানের বিরুদ্ধে মার্কিন নৌ অবরোধ বোমা হামলার চেয়েও বেশি কার্যকর হয়েছে এবং এটি ইরানকে চুক্তির দিকে ঠেলে দিয়েছে। তিনি বলেন, বোমা হামলা চালালে হয়তো ইরানের কিছুই অবশিষ্ট থাকতো না, কিন্তু তাতে মাসের পর মাস হরমুজ প্রণালী বন্ধ থাকত। নেতানিয়াহুর সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে ট্রাম্প এক্সিউসকে দেওয়া সাক্ষাৎকারে সরাসরি হুঁশিয়ারি দেন। তিনি বলেন, ইসরায়েলি প্রধানমন্ত্রীকে তিনি বলেছেন, বিবি সাবধান হও, নইলে খুব শীঘ্রই তুমি একা পড়ে যাবে। ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি উভয় পক্ষকে গোলাগুলি বন্ধ করতে বলেন এবং জানান, চূড়ান্ত শান্তি আলোচনা এগিয়ে চলছে। এদিকে ইসরায়েলের পক্ষ থেকে উত্তেজনা কমানোর চেষ্টা করা হচ্ছে। নেতানিয়াহু বলেন, তেহরানে হামলার পর ইরান আক্রমণ বন্ধ করেছে এবং সামনের সারির আগুন এখন নিয়ন্ত্রণে। তবে তিনি হুঁশিয়ারি দেন, ইরান যদি ফের হামলা করে তাহলে পূর্ণ শক্তিতে জবাব দেওয়া হবে। ওয়াশিংটনে ইসরায়েলের রাষ্ট্রদূত 2 নেতার মধ্যকার টানাপোড়েনকে প্রেমীদের ঝগড়া বলে হালকাভাবে উড়িয়ে দেন। এদিকে লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। টায়ারে একটি হামলায় 5 জন, নবাতিয়া জেলায় 7 জন এবং মারওয়ানি হতে 2 জন নিহত হয়েছে বলে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। ইয়েমেনের হুদি বিদ্রোহীরাও ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এবং লোহিত সাগরে সব ইসরায়েলি জাহাজকে বৈধ সামরিক লক্ষ্যবস্তু ঘোষণা করেছে। এটিভি ইউএসএ ইন্টারন্যাশনাল ডেস্ক। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের H-1B ভিসায় $1 লাখ ফি আরোপের পরিকল্পনায় বড় ধাক্কা দিল আদালত। ম্যাসাচুসেটসের একজন ফেডারেল বিচারক সোমবার এই ফি বাতিল করে রায় দিয়েছেন। লাখো ভারতীয় প্রযুক্তি কর্মীর জন্য এই রায়ের অর্থ কী? বিস্তারিত ডেস্ক রিপোর্টে। গত বছরের 19 সেপ্টেম্বর ট্রাম্প একটি প্রেসিডেন্সিয়াল ঘোষণার মাধ্যমে নতুন H-1B ভিসার জন্য নিয়োগকর্তাদের কাছ থেকে $1 লাখ ফি আদায়ের নির্দেশ দেন। আমেরিকান কর্মীদের সুরক্ষা ও ভিসা ব্যবস্থার অপব্যবহার রোধের নামে আনা এই পদক্ষেপ বিশ্বের প্রযুক্তি শিল্পের তাৎক্ষণিক আতঙ্ক তৈরি করে। সোমবার মার্কিন ডিস্ট্রিক্ট জাজ লিও সরোকিন এই ফি বাতিল করার রায় দেন। তিনি বলেন, কংগ্রেসের অনুমোদন ছাড়া নির্বাহী বিভাগ এভাবে কর আরোপ করতে পারে না। আদালত স্পষ্ট জানায়, এই ফির কাঠামো মূলত একটি কর এবং শুধু কংগ্রেসেরই এ ধরনের কর আরোপের ক্ষমতা রয়েছে। 20টি অঙ্গরাজ্যের ডেমোক্রেট অ্যাটর্নি জেনারেলদের একটি জোট এই ফির বিরুদ্ধে আইনি লড়াই শুরু করেছিল। তারা যুক্তি দিয়েছিলেন যে এই ফি বিশ্ববিদ্যালয়, হাসপাতাল ও প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর জন্য বিদেশি দক্ষ কর্মী নিয়োগ কার্যত অসম্ভব করে তুলত এবং রাজ্যগুলোর অর্থনীতিতে বিরূপ প্রভাব ফেলত। এই রায়ের সবচেয়ে বড় সুবিধাভোগী ভারতীয় প্রযুক্তি কর্মীরা। মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন সেবার তথ্য অনুযায়ী H-1B ভিসাধারীদের প্রায় 73%ই ভারতীয়। এই ফি বহাল থাকলে অনেক নিয়োগকর্তা বিদেশি কর্মী নেওয়ার বদলে কাজ অফশোরে সরিয়ে নিত বলে বিশেষজ্ঞরা মনে করছেন। অভিবাসন বিশেষজ্ঞ রাজীব ধাভাদকার বলেন, $1 লাখ ফি আসলে আইনি ভাষায় মোড়ানো অর্থনৈতিক বৈষম্য ছাড়া আর কিছু ছিল না। তিনি আরো বলেন, এই রায় ভারতের দক্ষ কর্মীদের একটি বার্তা দিচ্ছে, পেশাদার বিকাশের জন্য শুধু একটি দেশের উপর নির্ভরতার যুগ শেষ হচ্ছে। ট্রাম্প প্রশাসন এই রায়কে বিচারিক অতিক্রমণ বলে নাকচ করেছে এবং
আপিলের ঘোষণা দিয়েছে। হোয়াইট হাউসের মুখপাত্র বলেন, উচ্চ আদালতে এই রায় বাতিল হবে বলে তারা আশাবাদী। তবে এই মুহূর্তে ফি সারা দেশে কার্যকরভাবে স্থগিত রয়েছে এবং মামলাটি আপিল আদালতে যাওয়ার অপেক্ষায়। এটিভি ইউএসএ ইন্টারন্যাশনাল ডেস্ক। 2026 ফুটবল বিশ্বকাপ ফাইনাল ঘিরে এবার ইতিহাসের সবচেয়ে বড় উৎসবের সাক্ষী হতে যাচ্ছে নিউ ইয়র্ক সিটি। আগামী 19 জুলাই অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপের ফাইনাল ম্যাচ বড় পর্দায় একসাথে উপভোগ করতে পারবেন 50,000-এরও বেশি ফুটবল ভক্ত। খোদ সেন্ট্রাল পার্কে আয়োজন করা হচ্ছে ইতিহাসের অন্যতম সেরা এবং সম্পূর্ণ ফ্রি মেগা ওয়াচ পার্টি। সোমবার এক যৌথ সংবাদ সম্মেলনে এই ঐতিহাসিক ঘোষণা দিয়েছেন নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল, মেয়র জোহরান মামদানি এবং ফিফা কর্মকর্তারা। রাশেদ বাপের রিপোর্ট। ফুটবল কেবল একটি খেলা নয়, এটি কোটি কোটি মানুষের আবেগ, এক চরম উন্মাদনা আর সংস্কৃতির মেলবন্ধন। 4 বছর পর পর বিশ্বমঞ্চের এই মহাযুদ্ধ দেখতে থমকে দাঁড়ায় পুরো পৃথিবী। 2026 সালের সেই ঐতিহাসিক বিশ্বকাপের ফাইনালের সাক্ষী হতে এবার ইতিহাসের সবচেয়ে বড় উৎসবে মেতেছে নিউ ইয়র্ক সিটি। আগামী 19 জুলাই বিশ্বমঞ্চের এই শ্রেষ্ঠত্বের লড়াই বড় পর্দায় একসাথে উপভোগ করতে পারবেন 50,000-এরও বেশি ফুটবল ভক্ত। খোদ সেন্ট্রাল পার্কে আয়োজন করা হচ্ছে আমেরিকার ইতিহাসের সবচেয়ে বড় এবং সম্পূর্ণ ফ্রি মেগা ওয়াচ পার্টি। সোমবার এক যৌথ সংবাদ সম্মেলনে এই ঐতিহাসিক ঘোষণা দিয়েছে নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল, মেয়র জোহরান মামদানি এবং ফিফা কর্মকর্তারা। গভর্নর ক্যাথি হোকুল এই আয়োজনকে ফুটবল প্রেমীদের জন্য জীবনে একবারই আসার মতো এক অনন্য সুযোগ বলে আখ্যা দিয়েছেন। সেন্ট্রাল পার্কের এই বিশাল গ্রেট লন জুড়ে দর্শকদের জন্য বসানো হচ্ছে সর্বাধুনিক প্রযুক্তির দানবীয় সব এলইডি স্ক্রিন। তবে আয়োজনটি কেবল খেলা দেখাতেই সীমাবদ্ধ থাকছে না। ম্যাচ শুরুর আগে থেকেই দর্শকদের মাতাতে থাকছেন বিশ্বখ্যাত ডিজে, লাইভ মিউজিক পারফরমেন্স এবং বিভিন্ন দেশের ঐতিহ্যবাহী সব খাবারের স্টল। আর পুরো ইভেন্টটি সরাসরি সঞ্চালনের দায়িত্বে থাকছেন বিশ্বখ্যাত আই হার্ট রেডিওর অত্যন্ত জনপ্রিয় 2 তারকা চার্লাম্যান দ্য গড এবং এলভিস ডুরান। সেন্ট্রাল পার্কের এই মেগা ইভেন্টে অংশ নিতে পকেটের কোনো টাকা খরচ না হলেও টিকিট পেতে দর্শকদের কপালে কিছুটা ঘাম ঝরাতে হবে। কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী আগামী বৃহস্পতিবার সকাল 11টা থেকে অনলাইনের মাধ্যমে টিকিট বুকিংয়ের আবেদন শুরু হবে। একটি সম্পূর্ণ স্বচ্ছ লটারি সিস্টেমের মাধ্যমে ভাগ্যবানদের এই ফ্রি টিকিট দেওয়া হবে। সবচেয়ে প্রশংসনীয় বিষয় হচ্ছে, মেয়র মামদানি জানিয়েছেন সমাজের সুবিধাবঞ্চিত শিশু এবং বিভিন্ন অলাভজনক সংস্থার জন্য 10,000 টিকিট সম্পূর্ণ আলাদা করে সংরক্ষণ করা হয়েছে, যাতে তারাও এই ঐতিহাসিক মুহূর্তের অংশ হতে পারে। বিশ্ব ফুটবলের শ্রেষ্ঠত্বের মুকুট কার মাথায় উঠছে তা দেখতে এখনো কিছুটা সময় বাকি থাকলেও 19 জুলাইয়ের সেই মাহেন্দ্রক্ষণে সেন্ট্রাল পার্ক যে আক্ষরিক অর্থে একটি মিনি স্টেডিয়ামে রূপ নিতে যাচ্ছে তা বলাই বাহুল্য। রাশেদ বাপ্পি, এটিভি ইউএসএ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। এবার ছোট্ট একটা বিরতি নিচ্ছি, ফিরে এসে থাকছে। সরকার চাইছে আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধই থাকুক, তথ্য উপদেষ্টা। ব্যস্ততার কারণে বাবা মার সঠিক যত্ন নিতে পারছিলাম না। তারপর সন্ধান পেলাম আশা হোম কেয়ারে। আশা হোম কেয়ার, ভালোবাসার পরশে প্রবীণদের পাশে। স্বাগত আবারও আশা হোম কেয়ার প্রাইম নিউজ আয়োজনে। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় 3,890 কোটি 97 লাখ টাকা ব্যয়ে 10টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রিসভা কক্ষে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এসব প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। সভায় নতুন ও সংশোধিত মিলিয়ে মোট 12টি প্রকল্প উপস্থাপন করা হয়। এর মধ্যে 10টি প্রকল্প অনুমোদন পেয়েছে। প্রকল্পের মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন 3,810 কোটি 62 লক্ষ টাকা আর সংস্থার নিজস্ব অর্থায়ন 80 কোটি 35 লক্ষ টাকা। নতুন প্রকল্প 5টি এবং সংশোধিত প্রকল্প 3টি এবং মেয়াদ বৃদ্ধির প্রকল্প 2টি। অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস, দর্শন সহ 6 বিষয় বাতিলের কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। মঙ্গলবার সচিবালয়ের বাইরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা জানান তিনি। শিক্ষামন্ত্রী বলেন, অনার্স পর্যায় থেকে বাংলা, ইতিহাস বা দর্শন বিভাগ বাদ দেওয়ার বিষয়ে
কোনো ধরনের আলোচনা হয়নি, এমন কোনো সিদ্ধান্ত বা পরিকল্পনাও নেই। মন্ত্রী বলেন, শিক্ষক সংকট দূর করতে নিয়মিত শিক্ষক নিয়োগ দেওয়ার পাশাপাশি শূন্য পদ পূরণের উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি বিশ্ববাজারের চাহিদা অনুযায়ী নতুন বিষয় সংযোজনের বিষয়েও কাজ চলছে। ভর্তি মৌসুমে কিছু বিষয়ে আসন ফাঁকা থাকা এবং সরকার এসব বিভাগ বা প্রতিষ্ঠান নিয়ে কোনো পুনর্বিন্যাসের কথা ভাবছে কিনা এমন প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, এ ধরনের কোনো পরিকল্পনাই নেই। কোথাও আসন কমানো, বিভাগ সংকোচন বন্ধ করা বা কোনো কোর্স বাতিল করার বিষয়ে কোনো আলোচনা হয়নি। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের কর্মকাণ্ড সরকার নিষিদ্ধই রাখতে চায় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহিদুর রহমান। মঙ্গলবার সচিবালয়ে ব্রিফিংয়ে এ কথা জানান তিনি। জাহিদুর রহমান বলেন, সরকার চাইছে আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ থাকুক, তাই সন্ত্রাস বিরোধী আইন 2009 সংশোধন করা হয়েছে। জানান, আগামী স্থানীয় সরকার নির্বাচন সম্পূর্ণ নির্দলীয়ভাবে অনুষ্ঠিত হবে এবং এখানে দলীয় প্রতীকের পরিবর্তে প্রার্থী স্বতন্ত্রভাবে অংশ নেবেন। এই নির্বাচনে যে কেউ অংশ নিতে পারবে। প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বলেন, ভোক্তাদের কথা চিন্তা করে ডিজেলের দাম বাড়ায়নি সরকার। দেশে 5 লাখ টনের বেশি খাদ্যশস্য মজুত আছে। সীমান্তে পুশ ইন নিয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, সীমান্তে পুশ ইন ভারতের পশ্চিমবঙ্গে বিজেপির নির্বাচনী প্রতিশ্রুতি, এটাতে বাংলাদেশ চাপে এমন মনে হচ্ছে না। আবারও একটা বিরতি নিচ্ছি, ফিরে এসে থাকছে। বিশ্বকাপের 3 দিন আগে ইনফান্তিনোর বিরুদ্ধে মামলা, ফিফাকে আইনি চ্যালেঞ্জ প্লাতিনির। আমি যদি মিথ্যে বলতাম তাহলে আমার ছেলেটা কি শিখত? বাবা সব সময় সাদাকে সাদা এবং কালোকে কালো বলে। সাপ্তাহিক সাদা কালো, আমরা সাদাকে সাদা, কালোকে কালো বলি। ফিরে এলাম আশা হোম কেয়ার প্রাইম নিউজ। এবার খেলার খবর। উত্তর আমেরিকায় ফিফা বিশ্বকাপ শুরুর মাত্র 3 দিন আগে বড় ধাক্কা খেলেন ফিফা প্রেসিডেন্ট জিয়ানি ইনফান্তিনো। ফ্রান্সের কিংবদন্তি ফুটবলার এবং সাবেক উয়েফা প্রেসিডেন্ট মিশেল প্লাতিনি তাঁর বিরুদ্ধে ফ্রান্সের আদালতে ফৌজদারি মামলা দায়ের করেছেন। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। প্লাতিনি তার ফরাসি আইনজীবী অলিভিয়ে বারাতেলিকে নির্দেশ দিয়েছেন ফ্রান্সের আদালতে একটি দেওয়ানি ফৌজদারি মামলা দায়ের করতে। অভিযোগ, ফিফার কারসাজির কারণে তিনি ফিফা প্রেসিডেন্ট হতে পারেননি এবং এতে তার যে ক্ষতি হয়েছে তার ক্ষতিপূরণ চাওয়া হচ্ছে। প্লাতিনির বিরুদ্ধে অভিযোগ ওঠে 2015 সালে, যখন সুইস কর্তৃপক্ষ সেপ ব্লাটারের অনুমোদনে তাকে দেওয়া 20 লাখ সুইস ফ্রাঁক পরামর্শ ফি নিয়ে তদন্ত শুরু করে। প্রাথমিকভাবে 90 দিনের জন্য স্থগিত হন প্লাতিনি। এরপর ইনফান্তিনো শুধু সাময়িক প্রার্থী হিসেবে ফিফা নির্বাচনে নেমেছিলেন বলে দাবি করেন, কিন্তু 2016 সালের ফেব্রুয়ারিতে ইনফান্তিনোই ফিফার প্রেসিডেন্ট নির্বাচিত হন। 70 বছর বয়সী প্লাতিনি এএফপিকে দেওয়া বিবৃতিতে জানান, ফরাসি বিচার ব্যবস্থাকে দায়িত্ব দেওয়া হয়েছে এই ষড়যন্ত্রের পূর্ণ সত্য উদ্ঘাটনের, যা তাকে ফিফার প্রেসিডেন্ট হওয়া থেকে বঞ্চিত করেছে। ইনফান্তিনোর পাশাপাশি 2015 সালে সুইস অ্যাটর্নি জেনারেল মাইকেল লাউভার ও তৎকালীন ফিফার আইনি পরিচালক মার্কো ভিলিগার সহ আরও 5 জনকে এই মামলায় অভিযুক্ত করা হয়েছে। প্লাতিনি ও ব্লাটার দুজনেই সুইজারল্যান্ডে 2022 ও 2025 সালে দুটি পৃথক বিচারে ফিফা প্রতারণার সব অভিযোগ থেকে খালাস পান। এই মামলার সঙ্গে সমান্তরালে ফিফার বিরুদ্ধে ক্ষতিপূরণ চেয়ে আলাদা দেওয়ানি মামলাও দায়ের করা হয়েছে। বিশ্বকাপ শুরুর ঠিক 3 দিন আগে এই মামলা দায়েরের সময়কাল বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। উত্তর আমেরিকার 3 দেশে অনুষ্ঠিতব্য এই বিশ্বকাপে ইনফান্তিনো ইতোমধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একাধিক মঞ্চ ভাগ করে নিয়েছেন। এই মুহূর্তে ফিফার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। এটিভি ইউএসএ স্পোর্টস ডেস্ক। শেষ করার আগে থাকছে বিনোদনের খবর। বিশাল বাজেট নেই, বড় তারকা নেই, তবু হলিউডকে তাক লাগিয়ে দিয়েছেন 2 তরুণ ইউটিউবার। কারি বার্কারের অবসেশন আর কেন পার্সন্সের ব্যাকরুমস মিলিয়ে আয় করেছে $43 কোটি বেশি। বিস্তারিত ডেস্ক রিপোর্টে।
মাত্র $7.5 লাখ বাজেটে তৈরি অবসেশন এখন পর্যন্ত বিশ্বজুড়ে আয় করেছে $22.47 কোটি। এটি ফোকাস পিকচার্সের ইতিহাসে সর্বোচ্চ আয় করা চলচ্চিত্র। আর A24 স্টুডিওর ব্যানারে মুক্তি পাওয়া ব্যাকরুমস বিশ্বজুড়ে আয় করেছে $21.26 কোটি, যা A24 এর ইতিহাসে সর্বোচ্চ। অবসেশনের পরিচালক কারি বার্কারের বয়স মাত্র 26 বছর। ইউটিউবে মিল্ক অ্যান্ড সিরিয়াল নামের একটি থ্রিলার দিয়ে তার যাত্রা শুরু। 2025 সালের টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অবসেশন প্রকাশিত হওয়ার পর একাধিক স্টুডিও এটি কিনতে ঝাঁপিয়ে পড়ে। শেষ পর্যন্ত ফোকাস পিকচার্স $1.50 কোটি সিনেমাটির সত্ত্ব কিনে নেয়। মুক্তির প্রথম সপ্তাহান্তে আয় হয় মাত্র $1.70 কোটি, কিন্তু মুখে মুখে প্রচারণায় দ্বিতীয় সপ্তাহে আয় বেড়ে দাঁড়ায় $2.30 কোটি এবং তৃতীয় সপ্তাহে $2.64 কোটি। ইতিহাসে উৎসব মৌসুমের বাইরে টানা 3 সপ্তাহ বক্স অফিস বাড়তে থাকা প্রথম চলচ্চিত্র হিসেবে এটি ইটির রেকর্ড ভেঙে দিয়েছে। 2023 সালের ফেব্রুয়ারিতে আনুষ্ঠানিকভাবে ঘোষণা আসে পারসন্সের পরিচালনায় এটিকে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র হিসেবে তৈরি করা হবে। মুক্তির প্রথম সপ্তাহান্তেই ছবিটি যুক্তরাষ্ট্রে আয় করে $8.14 কোটি এবং বিশ্বজুড়ে $11.80 কোটি। এর মধ্য দিয়ে পারসন্স হলেন ইতিহাসের সবচেয়ে কম বয়সী পরিচালক যিনি বক্স অফিসের শীর্ষে উঠেছেন। ভেঙে দিয়েছেন 2012 সালের 27 বছর বয়সে জোশ ট্র্যাঙ্কের করা রেকর্ড। বিশেষজ্ঞরা বলছেন এই সাফল্যের পেছনে রয়েছে দর্শকের পরিবর্তিত রুচি। হরর জগতের প্রযোজক জেসন ব্লাম বলেন, ইউটিউব এখন পরবর্তী প্রজন্মের প্রতিভাবান নির্মাতাদের নতুন আতুরঘর। ব্যাকরুমসের দর্শকদের 86% বয়স 35-এর নিচে এবং 66% বয়স 25-এর নিচে। দুটি সিনেমাই প্রমাণ করেছে বড় বাজেট বা বড় তারকা ছাড়াও ইন্টারনেট সংস্কৃতিকে কাজে লাগিয়ে বিশ্বজয় সম্ভব। এটিভি USA এন্টারটেইনমেন্ট ডেস্ক। সামাজিক মাধ্যমে হঠাৎ ছড়িয়ে পড়েছিল ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টির মৃত্যুর গুজব। উদ্বিগ্ন হয়ে পড়েন ভক্ত ও সহকর্মীরা। তবু সব আশঙ্কা উড়িয়ে দিয়ে নিজেই মুখ খুললেন এই অভিনেত্রী। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। তানিয়া বৃষ্টি জানান তিনি জীবিত ও ভালো আছেন এবং চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বাড়িতে থেকে বিশ্রাম নিচ্ছেন। তার ভাষায়, আমি আল্লাহর রহমতে ভালো আছি, এখন বাসাতেই রয়েছি, পুরোপুরি বিশ্রামে আছি। আগামী 20 জুন তার কিছু শারীরিক পরীক্ষা নিরীক্ষা রয়েছে, সেই প্রস্তুতি এখন নিচ্ছেন তিনি। চলতি বছরের ফেব্রুয়ারিতে হঠাৎ তীব্র মাথা ব্যথা ও জ্বরে অসুস্থ হয়ে পড়েন তানিয়া বৃষ্টি। একাধিক হাসপাতালে পরীক্ষা নিরীক্ষার পর ধরা পড়ে মস্তিষ্কে টিউমার। 15 ফেব্রুয়ারি ঢাকার বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে 3 ঘন্টারও বেশি সময় ধরে প্রথম অস্ত্রোপচারে টিউমার অপসারণ করা হয়। উন্নত চিকিৎসার জন্য 9 মার্চ চেন্নাইয়ে যান তানিয়া। সেখানে দ্বিতীয় অস্ত্রোপচারের পর তাকে লাইফ সাপোর্ট সহ আইসিইউতে রাখা হয়। টানা 11 দিন আইসিইউ ও লাইফ সাপোর্টে থাকার পর ধীরে ধীরে সুস্থ হতে শুরু করেন তিনি। দ্বিতীয় অস্ত্রোপচার শেষে এপ্রিলের প্রথম সপ্তাহে দেশে ফেরেন অভিনেত্রী। দেশে ফেরার পরও চিকিৎসকদের পরামর্শে তৃতীয় অস্ত্রোপচারের জন্য আবারও ভারতে যেতে হয় তাকে। এপ্রিলের শুরুতে চেন্নাইয়ের MGM হাসপাতালে তৃতীয় অস্ত্রোপচার সম্পন্ন হয়। ফেসবুকে অভিনেত্রী লেখেন, তৃতীয় অস্ত্রোপচার জীবন সুন্দর তানিয়া। 3টি কঠিন অস্ত্রোপচার পেরিয়ে এখন বাড়িতে বিশ্রামে রয়েছেন তানিয়া বৃষ্টি। মাথায় কোনো নতুন জটিলতা তৈরি না হওয়ার জন্য বাইরে কম বের হচ্ছেন বলে জানান তিনি। নিয়মিত চিকিৎসকের তত্ত্বাবধানে থেকে সব প্রতিকূলতা কাটিয়ে অভিনয়ে ফিরে আসার স্বপ্ন দেখছেন এই অভিনেত্রী। এটিভি USA এন্টারটেইনমেন্ট ডেস্ক। এবার ভিন্ন রকম এক সংবাদ। নিউ জার্সি স্টেটের আটলান্টিক সিটিতে আগামী 12 জুন শুক্রবার শোবোট রিসোর্টের গ্রিন টার্ফে অনুষ্ঠিত হবে আটলান্টিক সিটি ফুটবল উৎসব 2026। নিউ জার্সি থেকে সুব্রত চৌধুরীর রিপোর্ট। বিশ্বকাপ উপলক্ষে ফুটবল প্রেমীদের জন্য এক আনন্দঘন আয়োজন নিয়ে আসছে সিটি অফ আটলান্টিক সিটি, ভিজিট আটলান্টিক সিটি, নট টু শোর ও আটলান্টিক সিটি স্পোর্টস কমিশন। 12 জুন শুক্রবার সিটির শোবোট রিসোর্টে সন্ধ্যা 6টা থেকে রাত 11টা পর্যন্ত চলবে এই বর্ণাঢ্য ফুটবল উৎসব। ফুটবলের প্রতি ভালোবাসা এবং বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতির বন্ধন আরো সুদৃঢ় করার লক্ষ্যেই এই আয়োজন করা হয়েছে। বিশ্ব ফুটবল মৌসুমে আটলান্টিক সিটিতে ফুটবল উৎসব আয়োজনে মাটি স্মল সহ যারা এই আয়োজন করছেন তাদের সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক ধন্যবাদ। অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ হিসেবে বিশাল আউটডোর স্ক্রিনে সরাসরি সম্প্রচার করা হবে যুক্তরাষ্ট্র বনাম প্যারাগুয়ের ফুটবল ম্যাচ। দর্শকরা আধুনিক সাউন্ড সিস্টেমের মাধ্যমে খেলার রোমাঞ্চকর মুহূর্তগুলো উপভোগ করতে পারবেন। আমরা খুবই সৌভাগ্যবান যে এইবার আমেরিকা, কানাডা এবং মেক্সিকোতে ফিফা ফুটবল টুর্নামেন্ট হতে যাচ্ছে। আমরা অনেক লোকের সমাগমনের মাধ্যমে আটলান্টিক সিটির শোবোট ক্যাসিনোতে
আমরা বড় স্ক্রিনে ফুটবল খেলাকে উপভোগ করব। তার জন্য আমি মেয়র মার্টি স্মলকে ধন্যবাদ জানাচ্ছি তিনি এই সুন্দর আয়োজন করার জন্য। এছাড়াও উৎসবে শিশুদের জন্য থাকবে কিউই সকার, ফেস পেইন্টিং, আর্টস অ্যান্ড ক্রাফট, ফুটবল ইনক্রেডিবল সহ নানা বিনোদনমূলক কার্যক্রম। দর্শকদের জন্য থাকবে সঙ্গীত, আকর্ষণীয় উপহার এবং আরো অনেক চমকপ্রদ আয়োজন। এই ফুটবল উৎসব সিটির বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতির বন্ধন আরো সুদৃঢ় করবে, এতে কোনো সন্দেহ নেই। আয়োজকদের টুপি খোলা অভিনন্দন। আয়োজকরা জানান, অনুষ্ঠানে আগত প্রথম 75টি গাড়ির জন্য বিনামূল্যে পার্কিং এর ব্যবস্থা রাখা হয়েছে। তবে ফ্রি পার্কিং ভাউচার পেতে অংশগ্রহণকারীদের ইভেন্টে এসে চেক ইন করতে হবে। অনুষ্ঠান স্থলে প্রবেশের জন্য সাউথ নিউ জার্সি এভিনিউর প্রবেশ পথ ব্যবহার করতে হবে। আয়োজকরা সকল ফুটবল প্রেমীকে সপরিবারে এই উৎসবে অংশগ্রহণের আমন্ত্রণ জানিয়েছেন। ফুটবল উৎসব আয়োজন উপলক্ষে কমিউনিটিতে বেশ সাড়া পড়েছে। সুব্রত চৌধুরী, ATV USA, আটলান্টিক সিটি, নিউ জার্সি, আমেরিকা। আশা হোম কেয়ার প্রাইম নিউজ শেষ করার আগে শিরোনামগুলো আরো একবার। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত। নেতানিয়াহুকে কড়া হুঁশিয়ারি ট্রাম্পের। বিশ্বকাপ ফাইনালে মিনি স্টেডিয়ামে রূপ নিচ্ছে সেন্ট্রাল পার্ক, কিভাবে পাবেন ফ্রি টিকিট। এতক্ষণ আশা হোম কেয়ার প্রাইম নিউজ আয়োজনে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। ATV USA দেখতে ডাউনলোড করুন অ্যাপ, চোখ রাখুন ATV USA ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। থাকুন ATV USA এর সাথে, থাকুন সংবাদে সংস্কৃতিতে বিশ্বজুড়ে বাঙালিয়ানা। ATV USA বিশ্বজুড়ে বাঙালিয়ানা।